একদিকে মা সুগন্ধা দেবীর ভালোবাসার পরশ পেয়ে চিকির মনে যখন অপরাধবোধ জাগছে, তখনই আমাদের হিরোরাম এক জাদুকরি গাছের টব দেখিয়ে চিকির মন ভালো করে দিল। কিন্তু ওদিকে দাদিমার বন্ধ ঘরে যখন ফাঁস হয়ে গেল গয়না চুরির আসল চক্রান্তকারী কারা, তখন দাদিমার এক চোরে মাধবীর কান লাল হয়ে গেল। আর শয়তানির শাস্তি হিসেবে সবার আড়ালে দাদিমা রামচিকির সম্পর্ক ভাঙার কোন ভয়ঙ্কর নতুন চাল চালল, যা আড়াল থেকে শুনে ফেললেন দাদাবাবু ও সুগন্ধা দেবী। তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সব থেকে প্রিয় সিরিয়াল ভালোবাসি তোমায় এর ১৪৪তম পর্বের এক দুর্দান্ত ও মন ছোঁয়া সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আজ রাম ও চিকির ভালোবাসা যেমন এক চরম পর্যায়ে পৌঁছাবে, ঠিক তেমনই সিয়ার অহংকার ধুলোয় মিশে যাবে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বন্ধুরা, পর্বের শুরুতেই আমরা দেখতে পাই চিকি একা একা নিজের ঘরে এসে অঝরে কান্না করতে থাকে। মা সুগন্ধা দেবী যেভাবে তাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন এবং দাদিমার কাছে তাদের জন্য আকুল আবেদন জানিয়েছেন, সেসব কথা ভেবে চিকির মনটা অপরাধবোধে ভরে ওঠে। ঠিক তখনই সেখানে রাম প্রবেশ করে এবং বলে, কি হলো চিকি, কাঁদছো কেন? মা তো সবার সামনে বলেছে তুমি এ বাড়ির বউ, ওনার নিজের মেয়ের মতো, তারপরও তোমার কি সমস্যা? চিকি কাঁদতে কাঁদতে বলে, না ইংলিশ মিডিয়াম, সমস্যা আছে। আমি তো ওনাদের ধোঁকা দিয়ে যাচ্ছি। যেখানে আমার শুধু চুক্তির বউ থাকার কথা সেখানে মা আমাকে নিজের মেয়ে বলে ঘোষণা দিল। কিন্তু আমি তো সারা জীবন তোমার পাশে থাকতে পারবো না। তোমার এগ্রিমেন্ট অনুসারে কিছুদিন পর আমাকে তো এ বাড়ি থেকে চলে যেতে হবে। তাহলে এটা মায়ের সাথে মস্ত বড় ধোঁকা হবে না? রাম তখন একটু রেগে গিয়ে বলে, এবার তোমার এই কান্না বন্ধ করো তো। তোমার যদি এতই সমস্যা হয় তবে সবার সামনে গিয়ে সব সত্যি কথা বলে দাও, আর তোমার বাবা সারা জীবন ওভাবেই জেলে পড়ে থাকুক, আর তুমি এ বাড়ি থেকে চলে যাও। দৃশ্যপট বদলে আমরা দেখতে পাই দাদিমা কামিনী দেবীর আগে কাঁপতে কাঁপতে মাধবীকে বলছেন, তোর আর কোনো কিছু করার দরকার নেই। তুই এতদিন যা করেছিস সব ভুল করেছিস। এতদিন তো শুধু রামই তোদের শুনিয়েছে। আজ আমি বলছি তোরা সব চুপচাপ শোনো। তোদের এই বোকামির জন্য আজ সবার সামনে আমার মাথা নত করতে হয়েছে। মাধবী তখন কান্নাকাটি করে বলে, মা প্লিজ, যা হবার তো হয়েই গেছে। এমনিতে আপনি তো চিকিকে ঘরের চাকরানি বানানোর প্ল্যান করেছিলেন, কিন্তু সেটা তো ফেল হয়ে গেল। তাই তো আমরা কিছু একটা ভেবে এই গয়না চুরির কাজটা করেছিলাম। এই আমরা কথাটা শুনতেই দাদিমা চমকে উঠে বলেন, আমরা মানে তোর সাথে আর কে কে ছিল? মাধবী তখন ভয়ে ভয়ে আসো সত্যিটা ফাঁস করে দিয়ে বলে, এই গয়না চুরি প্ল্যানে সিয়া আর রতন কেন আমাকে সাহায্য করেছিল। এই কথা শুনতেই সিয়া আর রতনের মুখ একেবারে ফ্যাকাসে হয়ে যায়। দাদিমা চোখ বড় বড় করে তাদের দিকে তাকায়। মাধবী কাঁদতে কাঁদতে আরো বললে, এই কাজ তো আমি একা করিনি, কিন্তু সব দোষ আমার ওপর পড়লো, আর আমাকেই আপনার হাতে থাপ্পড় খেতে হলো। দাদিমা তখন সিয়ার দিকে তাকাতেই সিয়া নিজের কান ধরে কাঁদতে কাঁদতে বলে, আই এম সরি দাদিমা, আমি যা করেছি সম্পূর্ণ ভুল করেছি। আসলে রাম আর চিকিকে একসাথে দেখলে আমার বুকটা ফেটে যায়, তাই সহ্য করতে না পেরে এই কাজটা করেছিলাম। আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। আমি প্রমিস করছি দাদিমা, দ্বিতীয়বার এমন ভুল আর হবে না। সিয়ার এই শয়তানির কান্না দেখে দাদিমার মন গলে যায়। দাদিমা সিয়াকে জড়িয়ে ধরে বলে, আমি তোর মনের কষ্ট বুঝতে পারছি রে মা। কিন্তু দাদিমা মাধবী আর রতনকে কড়া গলায় বলে, সিয়ার কষ্ট তো বুঝলাম, কিন্তু তোমরা দুজনে কি করলে? যদি পারো তবে রাম আর চিকির সম্পর্কটা ভাঙো, কিন্তু আমার এই পরিবারের ইজ্জত নষ্ট করো না। দাদিমার মুখে এই ভয়ঙ্কর চক্রান্তের কথা আড়াল থেকে শুনে ফেলেন দাদাবাবু। তিনি মনে মনে বলেন, হে ভগবান, এরা আবার কি নতুন প্ল্যান করছে। ঠিক তখনই সেখান দিয়ে সুগন্ধা দেবী আসছিলেন। দাদাবাবু তাকে ইশারায় ডেকে ফিসফিস করে বলেন, বৌমা চুপ, কোনো কথা না বলে এদিকে এসো। সুগন্ধা দেবী বলেন, কি হয়েছে বাবা? দাদাবাবু তখন সুগন্ধা দেবীকে ঘরের ভেতরের কথাগুলো শোনার জন্য দরজার পাশে দাঁড় করানো। ঘরের ভেতর থেকে কুটিল মাধবী জিজ্ঞেস করে, আচ্ছা মা, আমাদের এখন কি করতে হবে তা বলুন। দাদিমা তখন অত্যন্ত ঠান্ডা মাথায় কুটিল চাল চেলে বলে, রাম আর চিকির সম্পর্কটা দিন দিন যেভাবে মজবুত হচ্ছে, আমাদের শুধু তাদের মধ্যকার সেই বিশ্বাসটাকে ভাঙতে হবে। তাহলেই রাম আর চিকির সম্পর্ক এমনিতেই ভেঙে সারমার হয়ে যাবে। কিন্তু এই কাজ তোদের মতো বোকাদের দ্বারা সম্ভব না। সিয়া, তুই কিছুদিন একদম চুপচাপ থাক, এই কাজটা এবার আমি নিজে করব। রতন বলে, হেমা তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। আড়াল থেকে এসব শুনে দাদাবাবু রেগে সুগন্ধা দেবীকে বলেন, সুগন্ধা, কামিনীর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। ও রাম আর চিকিকে আলাদা করার প্ল্যান করছে। কিন্তু সুগন্ধা দেবী দাদিমার ওপর অন্ধবিশ্বাস রেখে বলেন, বাবা, আমার মনে হয় মা রাগের মাথায় এসব কথা বলছেন। আপনি দেখবেন রাগ চলে গেলে মা এমনিতেই আমাদের চিকিকে মেনে নেবেন। দাদাবাবু বলেন, না বৌমা, তুমি কামিনীকে এখনো চেনোনি। আমি চিনি সে কতটা ভয়ঙ্কর। সে এত সহজে চিকিকে মানবে না। সুগন্ধা, একটা কথা জেনে রাখো, যদি আমার নাতু চিকি আর রামের কোনো ক্ষতি হয় তবে এই পরিবারে মস্ত বড় বিপর্যয় আসবে। সুগন্ধা দেবী দাদাবাবুকে আশ্বাস দিয়ে বলেন, না বাবা, আমি তেমন কিছুই হতে দেব না। ওদের দুজনকে খুশি রাখার দায়িত্ব আমার, আর সেই কর্তব্যে আমি কখনো
ফাটল ধরতে দেব না। পরিস্থিতি যতই খারাপ হোক আমি ওদের সম্পর্ক ভাঙতে দেব না। বাবা চলুন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। এই বলে তারা চলে যান। আর ঘরের ভেতরে দাদিমা শেষ হুঁশিয়ারি দিয়ে বলেন, তোরা আজ আমার দুটো কথা মনে রাখিস, আমার অনুমতি না নিয়ে তোরা কেউ কোনো কাজ করবি না। এই বলে দাদিমা চলে যান। দাদিমা চলে যেতেই মাধবী সিয়াকে উস্কে দিয়ে বলে, মা কি বলে গেল শুনলি তো? আমার তো মনে হচ্ছে ওই চিকিরামকে নিয়ে সুখে সংসার করবে, আর তুই এভাবে অপেক্ষা করতে করতে তোর বয়স শেষ হয়ে যাবে, কিন্তু কোনো লাভ হবে না। তুই রামকে পাওয়া তো দূরের কথা, তার ছোঁয়াও পাবি না। এই শুনে সিয়া রেগে একবারে গর্জে উঠে বলে, বন্ধ করে সব, তোদের এই নাটক বন্ধ কর। সিয়া রাগে অন্ধ হয়ে সোফার বালিশ ছিঁড়ে তুলো বের করতে লাগে। মাধবী বালিশটা কেড়ে নিয়ে বলে, কি করছিস সিয়া? চিকির ওপর রাগ না দেখিয়ে বালিশের ওপর দেখালে কি হবে? সিয়া চেঁচিয়ে বলে, আমি এই চিকিকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। মাধবী বলে, তোর রাগ কন্ট্রোল কর পাগলি, আমাদের ভাগ্য ভালো যে এত বড় কাণ্ড করার পরও আমরা এই ঘরে টিকে আছি। রতন বলে, হ্যাঁ সিয়া, যদি চুপ থাকতে না পারিস তবে দাদিমা লাগেজ ধরিয়ে আমাদের তিনজনকে বাড়ি থেকে বের করে দেবে। সিয়া ফুঁসে উঠে বলে, আমি চুপ থাকবো না, আমি প্ল্যান করে চিকির ওপর প্রতিশোধ নেবই। ঠিক তখনই আমাদের চটপটে চিকি দাদিমার জন্য চায়ের কাপ হাতে নিয়ে সেখানে এন্ট্রি মারে এবং সিয়ার সব কথা শুনে ফেলে। চিকি তখন সিয়াকে চরম খোঁচা দিয়ে হেসে বলে, সিয়া তুই তো নিজের স্কুলের প্রজেক্টটাই ঠিকঠাক করতে পারলি না, তুই আবার কিভাবে নতুন প্ল্যান করবি রে? তোর প্ল্যানে যদি কোনো হেল্প লাগে তবে আমাকে বলিস, আমি নিজেই তোকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করব। নে এবার একটু বাদাম খা, বাদাম খেলে তোর মগজের ব্রেনে ভালো স্পিড আসবে, তারপর দেখবি ভালো ভালো আইডিয়া আসবে। এই শুনে মাধবী রেগে চিল্লে উঠে বলে, এই চিকি, এই পরিবারে বেশি বাড়াবাড়ি করতে যাবি না, না হলে সোজা জেলে যাবি। আরেকটা কথা শুনে রাখ, এই পরিবার আর এই সম্পত্তি আমাদের, এতে তোর কোনো অধিকার নেই, বুঝলি? চিকি মুচকি হেসে কড়া জবাব দিয়ে বলে, মাধবী কাকি, আমি এই ঘরে সম্পত্তি বা টাকা নিতে আসিনি। সিয়া তখন চেঁচিয়ে বলে, তাহলে কেন এসেছিস? রামকে নিজের করে নিতে চিকি তখন সিয়াকে আরো রাগিয়ে দিয়ে বলে, আরে ইংলিশ মিডিয়াম তো আমার এমনিতেই হয়ে গিয়েছে। এই কথা সহ্য করতে না পেরে সিয়া এক ঝটকায় চিকির হাতের চা আর বাদামের প্লেটটি নিচে ফেলে দেয় এবং চিৎকার করে বলে, রাম তোর না চিকি। চিকি তখন একটুও না দমে হেসে বলে, এই রুমটা তো তোদেরই তাই না? ঘরে তো এখন কোনো চাকর বাকর নেই, আর আমার ইংলিশ মিডিয়াম তো আমাকে কোনো কাজই করতে দেয় না, সুতরাং এবার তোদের এই নোংরা রুম তোদের নিজেদেরই পরিষ্কার করতে হবে। আচ্ছা সিয়া, তুই কি জানিস ঝাড়ু আর বেলচা কোথায় রাখা আছে? এই বলে চিকি সিয়াকে কাঁচকলা দেখিয়ে খিলখিল করে হাসতে হাসতে চলে যায়। ওদিকে সিয়ার আগে মাটিতে পা আঁচড়াতে থাকে আর মাধবী বলে, কি হলো সিয়া? বললাম না রাগ কন্ট্রোল কর, এখন নিজের ঘর নিজে পরিষ্কার কর। এই বলে মাধবী আর রতন চলে যায় আর সিয়ার আগে ফুঁসতে থাকে। দৃশ্যপট বদলে রাতে আমরা দেখতে পাই চিকি বেডরুমে একা একা ঘর গোছাচ্ছে আর আমাদের উকিল বাবু রাম বিছানায় শুয়ে শুয়ে এক মনে ফোন টিপছে। চিকি তখন রামকে শুনিয়ে শুনিয়ে বলে, আজকাল দেখছি মানুষজন মোবাইল চালানো নিয়ে খুবই ব্যস্ত, কেউ যে কাউকে একটু সাহায্য করবে তা কিছুতেই জানে না। রাম তখন মজা করে বলে, হ্যাঁ আমি কারো হেল্প করতে পারি না, তাই তো আমি আজ পর্যন্ত কারো মনও পাই না। চিকি মুখ বাঁকিয়ে বলে, আহারে এলেন আমার মন পাওয়ার মানুষটা। রাম তখন ফোন রেখে চাদর টেনে বলে, এত ঘর পরিষ্কার করার দরকার নেই, তুমি এই পাশে শুয়ে পড়ো আর আমি এপাশে শুয়ে পড়ি। এই কথা শোনা মাত্র ওই চিকি এক লাফে দূরে সরে গিয়ে চিৎকার করে বলে ওঠে, হে দেবী মা, তুমি কি বললা ইংলিশ মিডিয়াম? আমি তোমার সাথে শুইব না, না আমি তোমার সাথে কিছুতেই শুইব না। রাম তখন বিরক্ত হয়ে বলে, এই কি হয়েছে তোমার? চিল্লানি বন্ধ করো, আশেপাশের মানুষজন শুনলে কি ভাববে? তোমার কি মাথায় এটা নেই? চিকি অমনি নিজের মুখে হাত দিয়ে চুপ হয়ে যায়। রাম বলে, আমার সব কথা তুমি ভুল দিকে কিসের জন্য টানো? আমার কথা হচ্ছে তুমি বিছানার এক পাশে শুয়ে পড়ো আর আমি অন্য পাশে শুয়ে পড়ি, তারপর যদি কোনো সমস্যা হয় পরেরটা পরে দেখা যাবে। চিকি তাও পিছু হটে বলে, না আমি তোমার সাথে একই বিছানায় শুইব না, তোমার ওপর আমার একদম বিশ্বাস নেই, তুমি কখন কি করে ফেলো আমাকে কে জানে। রাম তখন হেসে চাদর মুড়ি দিয়ে বলে, যদি বিশ্বাস না থাকে তবে তোমারটা তুমি বোঝো, তুমি কি করবা, আমি তো এই বিছানাতেই শুইব, গুড নাইট। এই বলে রাম আরামে শুয়ে পড়ে। চিকি তখন একা একা ফিসফিস করে বলে, ধুর, আমি তো নিচ থেকে শোয়ার জন্য পাটিটাও বের করতে পারলাম না, তাহলে আমি এখন কিভাবে শুইব? ওদিকে দৃশ্যপট বদলে আমরা দেখতে পাই সিয়া নিজের ঘর নোংরা হয়ে থাকায় রাগে বালিশ আর কম্বল বগলদাবা করে গেস্টরুমের দিকে যেতে থাকে। সিয়া একা একা বিড়বিড় করে বলে, আমার বেডরুমটা পুরো নোংরা হয়ে গেছে, তাই এখন আমাকে গেস্টরুমে গিয়ে শুতে হবে। সিয়া যখন একা একা অন্ধকার করিডোর দিয়ে হেঁটে আসছিল ঠিক তখনই হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজ তার কানে আসে। কিন্তু বন্ধুরা, মাঝরাতে গেস্টরুমের ভেতর থেকে সিয়া আসলে কি শুনতে পেল? দাদিমা কি তবে মাঝরাতেই রামচিকের বিরুদ্ধে কোনো নতুন চাল চাললো? আপনাদের কি মনে হয়? জলদি জলদি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী পর্বের ধামাকা আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।